সংগঠন ইন্ডিয়ান রিপাবলিক আর্মি 1919-এর জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর তারা। প্রতিশোধ নিতে হবে তাদের প্রতিদিনের অত্যাচারের। রেস্টুরেন্টে লেখা, এখানে কালো মানুষ আর কুকুরদের প্রবেশ নিষেধ। এই অসম্মানের প্রতিশোধ নিতে হবে 23 বছরের যুবক যতীন্দ্রনাথ দাসের অহিংসভাবে 64 দিন অনশনের পর মৃত্যুবরণে। সময় এসেছে উচিত শিক্ষা দেওয়ার। মাস্টারদার নেতৃত্বে তারা প্রথমেই রেল লাইন উপড়ে ফেলে, টেলিফোন টেলিগ্রাফ ব্যবস্থা তছনছ করে ছিন্ন করে যোগাযোগ ব্যবস্থা। এবার চাই অস্ত্র। একে একে অক্সিলিয়ারি ফোর্স, পুলিশ লাইনের অস্ত্রাগার লুণ্ঠন করল তারা অসীম বীরত্বে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ইতিহাস অমর করে রাখলো তাদের। এরপর ইউরোপিয়ান ক্লাব মাস্টারদার নেতৃত্বে এগিয়ে গেল কয়েকজন স্ফুলিঙ্গ, সাথে প্রীতিলতা ঐদ্যদান, কল্পনা দত্ত। তোরা সব জয়ধ্বনি কর, ভোরের আকাশ রাঙা হলো রে, আমার পথ হলো সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর। পুলিশের বুলেটে উঠিয়ে পড়ল মাত্র 14 বছরের হরগোপাল বল। মারা গেল রবিভক্ত জিতেন্দ্রনাথ দাস, জিতেন্দ্রনাথ গুপ্ত। কুমিল্লা কলেজের ছাত্র মধুসূদনের বুক ঝাঁঝরা হয়ে গেল বুলেটে। মৃত্যুর আগে এসে বলে উঠল, শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। মরিয়া যুদ্ধে একে একে মারা যাচ্ছে সাথীরা। প্রীতিলতা ধরা পড়ার আগেই সায়োনাইডকে আত্মা হতে দিল। ব্রিটিশরা বুঝলো, দেশ জানলো, মাস্টারদার দলের নারীরাও আছে যারা মরতে জানে, মারতেও জানে। আছে কল্পনা দত্তের মতো অগ্নিকন্যা, যে বেথুন কলেজে পড়ার সাথে সাথে লাঠি খেলতো, বন্দুক চালাতো, ছোড়া চালাতো, নৌকা বাইতো অশান্ত গঙ্গা বক্ষে। অসম লড়াইয়ের পর মাস্টারদার ধরা পড়ল জালালাবাদ পাহাড়ে। জেলে তার ফাঁসির আগের দিন পুরো শহরে কাঠ পূজারি করা হয়। অক্লান্ত পরিশ্রম করে তিনি মুক্ত করলেন শ্রী অরবিন্দকে এবং তার আরো কয়েকজনকে, যাদের বিচারে ফাঁসি হলো তাদের করালেন যাবজ্জীবন দ্বীপান্তর। শান্তি ছিল না তার মনে। মহিয়সী নারী ভগিনী নিবেদিতাকে তিনি বারংবার বলতেন, আমার সর্বাঙ্গে লৌহ শৃঙ্খলের ছমছম শব্দ শুনতে পাচ্ছি, শরীরে ও হৃদয়ে বেদনা অনুভব করছি। এই পরাধীনতার শৃঙ্খল আমাদের ভাঙতে হবে, তাতে যদি আমার মৃত্যু হয় হোক। ইংরেজ সরকারের দেওয়া উচ্চ পদ, মান, সম্মান ছেড়ে তিনি গড়লেন স্বরাজ দল। দেশের মানুষ আপ্লুত, অভিভূত, তাকে উপাধি দিলেন দেশ বন্ধু। মৃত্যুর পূর্বে তিনি তার বসত বাড়িটি দান করে গেলেন লোকহিতে, যা এখন চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতাল। রবীন্দ্রনাথ লিখলেন, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণেই তাহা তুমি করে গেলে দান। ধন্য পুষ্প ভরা
মুক্তি আন্দোলনের আগুনে দীপ্যমান শহরে গ্রাম নগর, ইংরেজ ভারত ছাড়ো স্লোগানে জ্বলছে সারা দেশ। কিংবদন্তি অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করার জন্য নিযুক্ত হলেন দুই তরুণ, ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকী। নিয়ম মেনে তাদের দেওয়া হলো ছদ্মনাম। সারাদিন অপেক্ষায় তারা মুজফ্ফরপুরের কিংসফোর্ডের বাড়ির পাশে একটি গাছের আড়ালে গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করল অভূত ভয় দুই তরুণ। বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল শহর, কিন্তু দুর্ভাগ্যক্রমে মারা পড়লেন মিস এবং মিসেস ইংলিশ। ক্ষুদিরাম ধরা পড়লেন, কলকাতায় আনা হলো তাকে। প্রফুল্ল পালিয়ে গিয়েও ধরা পড়ল কুখ্যাত সাব ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জির হাতে। কিন্তু পালাবার পথ নেই দেখে বীর যুবক সহস্তে গুলি করলেন নিজেকে। তার মৃতদেহ থেকে গলা কেটে স্পিরিটে ডুবিয়ে আনা হলো কলকাতায়। ক্ষুদিরাম শনাক্ত করলেন দীনেশ নামে। আর ক্ষুদিরাম রাজস্থানের নারীদের জহরতে উদ্বুদ্ধ হয়ে তিনি বালক বয়সে পণ করেছিলেন, দেশের জন্য প্রাণ বিসর্জন দেবেন। ফাঁসির হুকুমের আগেই তার শেষ ইচ্ছা জানতে চাইলেন যখন, অনুমতি চাইলেন, বোমা বানানোটা আমি শিখিয়ে দিয়ে যেতে চাই আমার অনুগামীদের। নির্দিষ্ট দিনে ভোরবেলায় স্নান সেরে গীতা পাঠে বসলেন তিনি। তারপর শাস্ত্রীদের আগে চললেন আগে আগে বীর দর্পে ফাঁসির দড়ির দিকে। উন্নত শির মুখে বন্দে মাতারাম ধ্বনি। হঠাৎ জিজ্ঞাসা করলেন, ফাঁসির দড়িতে মোম লাগানো থাকে কেন? মেদিনীপুরে গেল এক জ্বলন্ত অগ্নিশিখা। মেদিনীপুরের যুবক কিশোর বিপ্লবী ক্ষুদিরাম দেশের স্বার্থে কিংসফোর্ড ছিল তার মনস্কাম। ভারত মাতার বীর সৈনিক দেখালে অগ্নিপথ, পশ্চাতে আরো চলে কত শত, সম্মুখে তোমার রথ। মুক্তির পথে ধর্মের সাথে চলেছ মুক্ত হয়ে, অমর কীর্তি করেছ রচনা ইংরেজ কাপে ভাই। ভাগ্য দেবীর পরিহাস পায় মূল্য অবলা নারী, সংগ্রাম তার ভরা দিল। আদিপুর সেন্ট্রাল জেলের মধ্যে রাজসাক্ষী হওয়া নরেন্দ্রনাথ গোসাইকে হত্যার অপরাধে তার ফাঁসি হয়। মানিকতলা বোমা মামলায় অস্ত্র আইন লঙ্ঘনের অপরাধে গ্রেফতার 10ই নভেম্বর 1908, মাত্র 20 বছর বয়সে তার ফাঁসি হয়। যেসব তরুণদের রক্তে এই দেশের স্বাধীনতা আসে, কানাইলাল দত্ত তাদের মধ্যে অন্যতম। আমার ভারতবর্ষ 50 কোটি নগ্ন মানুষের, যারা সারাদিন রোদে থাকে, সারা রাত ঘুমাতে পারে না, ক্ষুধার জ্বালায় শীতে। কত রাজা আসে যায় ইতিহাসে, ঈর্ষার দেশ আকাশ বিষাক্ত করে, জল কালো করে, বাতাস ধোয়ায় কুয়াশায় তুমি অন্ধকার হয়। চারিদিকে ষড়যন্ত্র, চারিদিকে লোভের প্রলাপ, যুদ্ধ দুর্ভিক্ষ, আসে পরস্পরের মুখে চুপ খেতে খেতে। মাটি কাঁপায় সাপের ছোবলে, বাঘের থাবায়। আমার ভারতবর্ষ চিনি না তাদের, মানে না তাদের পরমানা। তার সন্তানেরা খোদার চালায়, শীতের চারিদিকে প্রচন্ড মারের মধ্যে আজ ঈশ্বরের শিশু পরস্পরের পরিবারে জন্ম তার মঙ্গল পাণ্ডে। 1857 8ই এপ্রিলে ঘোষিত দিনের 10 দিন পূর্বে ব্যারাকপুরের প্রকাশ্য রাজপথে ফাঁসি হল এই ভূতাত্মার।
কারণ বিদ্রোহ দমন। ফল হলো উল্টো, বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ল দাক্ষিণাত্য ছাড়া প্রায় সারা ভারতে। ইংরেজ শাসকের বিরুদ্ধে এ ছিল প্রথম গণ-অভ্যুত্থান, জাতীয় বিদ্রোহ। বীর সাভারকরের মতে ভারতীয়দের মহা স্বাধীনতার যুদ্ধ। হঠাৎ দেশে উঠল আজ হো হো হো। চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল আগে। ছেলে বুড়ো জেগে উঠল 90 সন আগে। 100 বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত। বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত। নানা সাহেব, তাতিয়া কবি, ঝাঁসির রানী লক্ষ্মী সবার হাতে অস্ত্র, নাচে বনের পশু। কেবল ধনী জমিদার আর আগের রাজার ভক্ত যোগ দিল, তার নয়তো দিল গরিবেরও রক্ত। সবাই জীবন তুচ্ছ করে মুসলমান ও হিন্দু, সবাই দিতে রাজি তাদের প্রতি রক্ত বিন্দু। পৃথিবী ছেড়ে পাঠায় লোকরা বড় কেবল মিথ্যে। বিদেশিরা ভুল বোঝাতে চায় তোমাদের চিত্তে। অত্যাচারী বর্গ তারা, অত্যাচারীর মধ্য চেয়েছিল ফেলতে ছিলে চালিয়ে করত। নানা জাতের নানা সেপাই, গরিব এবং মূর্খ, সবাই তারা বুঝেছিল অভিজ্ঞতার দুঃখ। তাই তো তারা স্বাধীনতার প্রথম লড়াই লড়তে এগিয়েছিল মরণ মরণ করতে। সাইমন গোডেট, ইংরেজ ভারত ছাড়ো। এই জোয়ার পৌঁছে গেল ভারতের প্রতিটি প্রান্তে। জেগে উঠেছে নারীরাজ, পুরুষ এবং মহিলারা একত্রে মিছিল করে সরকারি কার্যালয় থেকে ব্রিটিশ পতাকা সরিয়ে দিয়ে স্থাপন করছে ভারতের ত্রিবর্ণ পতাকা। অসমে বীরবালা কনকলতা বড়ুয়া 1942-এ 20শে সেপ্টেম্বর একটি দলে নেত্রী হয়ে এগোচ্ছিলেন ত্রিবর্ণ পতাকা হাতে নিয়ে ব্রিটিশ অফিসের দিকে। মাত্র 18 বছর পূর্ণ হবার আগে পুলিশের গুলি তার পক্ষ ভেদ করে যায়। আরো একজন বীরাঙ্গনা নলিবালা দেবী নিজে বিধবা হয়েও সদবার বেশ ধারণ করে বাড়ির সেজে তিনি আশ্রয় দিতেন বিপ্লবীদের, যোগাতেন ক্ষুধারত্ন এবং আদান প্রদান করতেন অস্ত্র ও গুপ্ত খবর। কিন্তু ইংরেজের সেই চক্ষু ফাঁকি দিতে পারলেন না তিনি। ধরা পড়ে শুরু হয় অমানবিক অকথ্য অত্যাচার। তবু তার মধ্যে একটি খবরও বের করা যায়নি। আরো একজন ছিলেন গান্ধী। 1942-এর 29শে সেপ্টেম্বর মেদিনীপুরের তমলুকে থানা ও আদালত দখল নিতে গিয়ে এক 73 বছরের বৃদ্ধা মাত্র 2000, হাতে তার পতাকা, মুখে তার ধ্বনি, করব অথবা মরব। তার কানাতে হাত বদল করে গুলিবিদ্ধ হল তার বাম হাতে। রক্তাক্ত দুই হাতে বুকের মধ্যে চেপে ধরলেন তিরঙ্গা পতাকা। এবার কি কপালে উঠে বলে পথে ধুলায়, কিন্তু পতাকা কখনো বুকে আটকে আছে। লক্ষ্মী সাইগর, যিনি ধনী পিতার কন্যা হয়েও নেতাজির ফরওয়ার্ড ব্লকে যোগ দেন। প্রথমে গুপ্তচর হয়ে ইংরেজ ছাউনিতে দুঃসাহসিকতার সাথে সফল হন।
বিবাহের পর তিনি যোগ দেন নেতাজি রানী লক্ষ্মীবাই বাহিনী। কাজ করবো